আসসালামু আলাইকুম। এই ভিডিওতে অস্ট্রেলিয়ান ভিসা ফি পেমেন্ট প্রসেস সম্পর্কে আলোচনা করব। এখন আপনি স্টুডেন্ট ভিসা, ট্রাভেল ভিসা অথবা অস্ট্রেলিয়ার যেকোনো ধরনের ভিসার জন্যে এপ্লাই করতে পারেন এবং সেখানে আপনাকে অবশ্যই একটা ভিসা ফি পেমেন্ট করতে হবে। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার নিজের কার্ড ব্যবহার করে খুব সহজেই বাংলাদেশ থেকে আপনার ভিসা ফির পেমেন্টটা করতে পারেন। এক্ষেত্রে আমি সাজেস্ট করব ব্র্যাক ব্যাংকের কার্ডগুলো ব্যবহার করতে। কারণ আমি পার্সোনালি ব্র্যাক ব্যাংকের কার্ড ইউজ করে এই পেমেন্টটা করেছি এবং আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এবং পুরো প্রসেসটা খুবই স্মুথ ছিল। দ্যাটস ওয়াই আমি ব্র্যাক ব্যাংকের কার্ড ইউজ করে কিভাবে আপনি পেমেন্টটা করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো। চলুন শুরু করি। পেমেন্ট করার পূর্বে অবশ্যই আপনাকে ব্র্যাক ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাবা অথবা আপনি যদি ১৮ বছরের উপরে হয়ে থাকেন, আপনার যদি একটা এনআইডি কার্ড থাকে আপনি অবশ্যই নিজের নামেও চাইলে সেভিংস অ্যাকাউন্টটা খুলতে পারেন। অথবা আপনি আপনার ফ্যামিলি মেম্বার বাবা, মা, ভাই, বোন অথবা আপনার কোনো রিলেটিভের যদি অলরেডি সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এগিয়ে যাবেন। তো নেক্সট প্রসেসটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ওই সেভিংস অ্যাকাউন্টের সাথে কানেক্টেড একটা কার্ড নিতে হবে। রাইট নাও ব্র্যাক ব্যাংক যেই কার্ডগুলো ইস্যু করে ডেবিট বা ক্রেডিট কার্ড সবগুলোই মাল্টি কারেন্সি কার্ড হয়ে থাকে। তো আপনি খুব সহজেই এই কার্ডগুলো ইউজ করে পেমেন্টটা করতে পারেন। থার্ড যেই জিনিসটা চলে আসে সেটা হচ্ছে আপনাকে আপনার পাসপোর্টে এন্ডোর্স করতে হবে। সাধারণত স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে 1600 AUD ভিসা ফি পে করতে হয়। সো আপনি যদি 1600 AUD কে ইউএসডি তে কনভার্ট করেন সেটা দাঁড়ায় অলমোস্ট 1100 ইউএসডি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এর থেকে বেশি পরিমাণ ইউএসডি এন্ডোর্স করতে হবে। আমি সাজেস্ট করব যেহেতু বাংলাদেশি একটা পাসপোর্টের এগেইনস্টে পার ইয়ার 12,000 ইউএসডি এন্ডোর্স করা যায়। একবারে 12,000 ইউএসডি এন্ডোর্স করতে পারেন। এইখানে একটা কনফিউশন অ্যারাইজ হইতে পারে যে আমি যেহেতু 12,000 ইউএসডি এন্ডোর্স করছি তার মানে কি আমাকে এই সেম পরিমাণ বিডিটি আমার সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে কিনা? না, বিষয়টা এমন না। আপনি জাস্ট আপনার পাসপোর্টে এই জিনিসটা ডিক্লেয়ার করছেন। আপনি চাইলে আপনার বিদেশে ভ্রমণ অথবা আপনার প্রয়োজনে এই 12,000 ইউএসডি ইউজ করতে পারেন। ব্র্যাক ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট এবং কার্ড যদি আপনার অলরেডি করা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই অনেকখানি এগিয়ে যাবেন। আপনাকে জাস্ট আপনার পাসপোর্টে ইউএসডিটা এন্ডোর্স করতে হবে। এখানে একটু বলে রাখি, আপনি যার কার্ডটা ইউজ করে ভিসা ফিটা পে করতে চাচ্ছেন অবশ্যই তার পাসপোর্টে আপনাকে এন্ডোর্সমেন্টটা করতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ স্টেপটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার মার্চেন্ট পেজের একটা স্ক্রিনশট নিতে হবে। আমি যদি আপনাকে একটু মার্চেন্ট পেজের স্ক্রিনশটটা একটু দেখাই, আপনার যেহেতু আপনার মার্চেন্ট পেজের একটা স্ক্রিনশট অথবা মার্চেন্ট পেজের যে ওয়েব পেজটা আছে তার একটা পিডিএফ আপনার অবশ্যই লাগবে। ওয়েব পেজটা অবশ্যই আপনার কার্ডের যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে গুরুত্বপূর্ণ যে ফিল্ডগুলো আছে বা রিকোয়ার্ড যে ফিল্ডগুলো আছে সেগুলো ফিল আপ করে তারপরে হচ্ছে আপনাকে এই স্ক্রিনশটটা নিতে হবে। আপনি যদি কোনো ব্ল্যাংক স্ক্রিনশট অথবা ব্ল্যাংক মার্চেন্ট ওয়েব পেজের পিডিএফ আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার কাজটি হবে না। আপনার মার্চেন্ট পেজে যেই ইনফরমেশনগুলো লাগবে অবশ্যই সবগুলো ইনফরমেশন কার্ড হোল্ডারের ইনফরমেশন হবে। আপনার মার্চেন্ট পেজে যে ইনফরমেশনগুলো আপনার লাগবে সেটি হচ্ছে আপনার কান্ট্রি, অ্যাড্রেস, সিটি, স্টেট, আপনার অবশ্যই জিপ কোডটা লাগবে। পাশাপাশি আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের যেই কার্ডটি আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টের এগেইনস্টে ইস্যু করেছেন তার নাম্বার, এক্সপায়ারি ডেট অ্যান্ড আপনার যেই কার্ড হোল্ডারের নেম ইম্পোর্টেন্ট ইনফরমেশন সেটা লাগবে এবং অবশ্যই খুব সেনসিটিভ একটা জিনিস কার্ডের সিকিউরিটি কোড। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, আপনার যে পেমেন্ট গেটওয়ের স্ক্রিনশটটা প্রয়োজন। আপনি যদি স্টুডেন্ট ভিসা এপ্লাই করে থাকেন, আপনার কাছে আপনার ইমি অ্যাকাউন্টের অ্যাক্সেস নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার এজেন্টকে রিকোয়েস্ট করবেন যে সে যেন আপনার পেমেন্ট পেজের ইনফরমেশনগুলো আপনার প্রোভাইডেড যেই কার্ডটা আছে বা আপনি যেই কার্ডটা দিয়ে পেমেন্টটা করতে চান সেই কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে ওই পেমেন্ট পেজের প্রয়োজনীয় ফিল্ডগুলো ফিল আপ করে তারপরে আপনাকে দিয়ে দেয়। সেক্ষেত্রে আমি যেই ইনফরমেশনগুলোর কথা বলেছি আপনাকে সেই ইনফরমেশনগুলোই পেমেন্ট পেজে ইনক্লুড করতে হবে। সেই কাজগুলো অবশ্যই আপনার এজেন্টকে যদি রিকোয়েস্ট করেন, এজেন্ট খুব সহজেই এই কাজটা করে দিতে পারবে। আর যদি আপনি ট্রাভেল ভিসা বা অন্য কোনো ভিসার জন্য নিজে এপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি আপনার পেমেন্ট পেজে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো, কার্ডের যে ইনফরমেশনগুলো, আপনার যেই কার্ড অথবা আপনি যদি অন্য কারো কার্ড দিয়ে পেমেন্টটা করতে চান, তো তার কাছ থেকে অবশ্যই আপনাকে বিশ্বস্ত হতে হবে। আদারওয়াইজ কার্ডের এই সেনসিটিভ ইনফরমেশনগুলো কেউ আপনার সাথে শেয়ার করতে চাইবে না। যদি আপনার নিজস্ব কার্ড হয় সেক্ষেত্রে তো আর কোনো মাথা ব্যথাই নাই।
আপনি আপনার কার্ডের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো ওই পেজটাতে দিয়ে সেটার একটা স্ক্রিনশট অথবা ওই ওয়েব পেজের আপনি পিডিএফ করে তারপরে ইমেইলের সাথে অ্যাটাচ করতে পারেন। এখানে একটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে আপনি হেজিটেশন অথবা কনফিউশনে ভুগতে পারেন যে আমি আমার এজেন্টের কাছে আমার কার্ডের এত সেনসিটিভ ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, অথবা আপনার কোনো রিলেটিভ যদি এই কনফিউশনে থাকে যে আমি আমার কার্ডের এই সেনসিটিভ ইনফরমেশনগুলো শেয়ার করে দিচ্ছি, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে কিনা। আমি এখানে বলবো যে আপনার কার্ডের ইস্যু করার সময় অথবা আপনার সেভিংস অ্যাকাউন্টটা খোলার সময় যার সেভিংস অ্যাকাউন্ট অথবা যার কার্ড সে যেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়েছিল, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যে কোনো পেমেন্ট করার সময় ওই কার্ডটা ইউজ করে যে কোনো পেমেন্ট করার সময় ওই ফোন নাম্বারে একটা ওটিপি যায়। ওই ওটিপিটা যতক্ষণ না পর্যন্ত আপনি দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত সাকসেসফুলি পেমেন্টটা হবে না। তো এইটা নিয়ে টেনশন করার কোনো কারণই নাই যে আমি আমার সেনসিটিভ ইনফরমেশনগুলো আমার এজেন্টকে অথবা আপনার কোনো রিলেটিভ আপনাকে তার কার্ডের সেনসিটিভ ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে, সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা শুধুমাত্র তার কাছেই থাকবে যে ওই কার্ড অথবা এ ওই সেভিংস অ্যাকাউন্টের অ্যাকচুয়াল ওনার। সো এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি খুব ইজিলি আপনার এজেন্টকে আপনার কার্ডের যে ইনফরমেশনগুলো আমি দেখিয়েছি, আপনি চাইলে ডকটাতেও আরেকবার দেখতে পারেন কোন, কোন ইনফরমেশনগুলো আ আপনার এজেন্টের লাগবে আপনার জন্য সেই স্ক্রিনশট অথবা পেমেন্ট পেজটার পিডিএফটা আপনাকে দিতে। সেই ফিল্ডগুলো সে আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে ফিল আপ করে আপনাকে জাস্ট পিডিএফটা অথবা স্ক্রিনশটটা প্রোভাইড করে দিবে। তো আমি ধরে নিচ্ছি আপনার কাছে মার্চেন্ট পেজের স্ক্রিনশট অলরেডি অ্যাভেইলেবল। তারপরে আপনাকে ব্র্যাক ব্যাংকে আপনার স্পেশাল গেটওয়ে ওপেন করার জন্য একটা ইমেইল করতে হবে। এখানে একটু বলে রাখি, আপনার পেমেন্ট যদি $300 নিচে হয়, সেক্ষেত্রে আপনার এই স্পেশাল গেটওয়ে ওপেন করার প্রয়োজন নেই। আপনি খুব ইজিলি আপনার পেমেন্ট প্রসেসে আগাতে পারেন। বাট আপনার যখন $300 বেশি পেমেন্ট করার প্রয়োজন হবে, আপনাকে অবশ্যই ইমেইল করার মাধ্যমে স্পেশাল গেটওয়েটি ওপেন করে নিতে হবে। আদারওয়াইজ আপনি পেমেন্টটি করতে পারবেন না। সেইটার জন্যে আপনি আপনার রেজিস্টার্ড যেই ইমেইল অ্যাড্রেসটি আছে, যেই অ্যাড্রেসটি আপনি আপনার কার্ড ইস্যু করার সময় অথবা আপনার সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় যেই ইমেইলটি ইউজ করেছিলেন, সেই ইমেইল থেকে অবশ্যই cardrequest@brakbank.com এই ইমেইলে আপনাকে ইমেইল করতে হবে এবং ইমেইল বডিতে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এড করে দিতে হবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট এবং কার্ডে ইউজ করেছেন। তারপরে আপনার ডেবিট কার্ডের লাস্ট 4 ডিজিট এবং মার্চেন্ট নেম। অবশ্যই সেগুলো কি হবে সেটা আমি নিচে একটি ডেমো ইমেইল এড করে দিয়েছি, সেটাতে আপনি দেখতে পারবেন। মার্চেন্ট ওয়েবসাইট অ্যাড্রেস, পারপাস অফ ট্রান্সেকশন, এখানে ভিসা প্রসেসিং ফি, মেডিকেল পারপাসেও এই জিনিসটা অ্যালাউ করে ব্যাংক। তারপরে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট এবং ট্রানজ্যাকশন পিরিয়ড, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনি ট্রানজ্যাকশনটা করতে পারেন, একটা টেন্টেটিভ ডেট। আর আপনি ইমেইলটা করলে ব্যাংক সর্বোচ্চ ৫ দিনের জন্যে আপনার এই স্পেশাল গেটওয়েটা ওপেন করবে। এই ৫ দিনের যেকোনো দিন আপনি চাইলে আপনার ট্রান্সেকশনটা করতে পারেন। আই মিন পেমেন্টটা করতে পারেন। এবং মোস্ট ইম্পোর্টেন্ট, আপনার ইমেইলে মার্চেন্ট পেজের যেই পিডিএফটা আপনি করেছিলেন ওয়েব পেজের, সেই স্ক্রিনশটটা অথবা পিডিএফটা অ্যাটাচ করে দিতে হবে এবং সেই পিডিএফটা বা স্ক্রিনশটে অবশ্যই আপনার কার্ডের ইনফরমেশনগুলো ইনক্লুড থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ইমেইলটা ডিক্লাইন হয়ে যেতে পারে। তো আমি এখানে একটা ডেমো ইমেইল এড করে দিয়েছি এবং অবশ্যই আমি আমার এই ডকুমেন্টটি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাটাচ করে দিব যেন খুব সহজেই আপনারা এইটি দেখে স্টেপ বাই স্টেপ আপনাদের ভিসা প্রসেসিং ফিটা পে করতে পারেন। সো এই ডেমো ইমেইলটা আপনি দেখতে পাচ্ছেন, আমি এখানে মার্চেন্ট নেম অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এড করে দিয়েছি এবং মার্চেন্ট ওয়েব পেজটাও এড করে দিয়েছি। সো আপনি যদি এই ডেমো ইমেইলটা ইউজ করেন, আপনার সেক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। এবং এখানে ট্রান্সেকশন অ্যামাউন্টটা যেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যেই অ্যামাউন্টটা হয় 1600 AUD এবং 22.40 AUDর একটা এক্সট্রা ফি এখানে অ্যাড হয়। তো সেটাকে যদি আপনি ইউএসডিতে কনভার্ট করেন, অ্যাপ্রক্সিমেট সেটা 1100 ইউএসডির মতো দাঁড়ায় এবং ট্রানজ্যাকশন পিরিয়ডটা 5 ডেইজের মধ্যে আপনি সেট করে দিবেন। এবং এইখানে অবশ্যই লাস্টে সিনসিয়ারলিতে আপনার কার্ড হোল্ডারের নেমটা অ্যাড করে দিবেন
এখানে একটা ইম্পোর্টেন্ট বিষয় একটু বলি। আপনি যদি কোনো বিজনেস ডেতে এই ইমেইলটা করেন, তাহলে পরবর্তী ৩ ঘন্টার মধ্যে আপনার স্পেশাল গেটওয়ে ওপেন হয়ে যাবে এবং আপনি আপনার পেমেন্টে প্রসিড করতে পারেন। যদি আপনি সেটা রাতে করেন, সেক্ষেত্রে পরবর্তী বিজনেস ডের সকাল ১০ টার মধ্যে আপনার এই পেমেন্ট গেটওয়েটা ওপেন হয়ে যাবে এবং আপনি খুব সহজেই আপনার পেমেন্ট প্রসেসে প্রসিড করতে পারেন। তো ফাইনালি আপনি যদি সবগুলো স্টেপ কমপ্লিট করেন, তাহলে আপনাকে এবার পেমেন্টে যেতে হবে। তো পেমেন্টে যাওয়ার আগে আপনি যেই পরিমাণ AUD অথবা USD তে পেমেন্টটা করছেন, সেই পরিমাণ BDT আপনাকে আপনার সেভিংস অ্যাকাউন্টে আগে থেকেই জমা করে রাখতে হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, আম 1100 USD is equivalent to almost 1,35,000. সো আপনাকে অবশ্যই এই পরিমাণ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে আগে থেকেই জমা রাখতে হবে। আর আপনি যদি ট্রাভেল বা অন্য কোনো ভিসার জন্য এপ্লাই করেন, তাহলে সেই ভিসায় যেই পরিমাণ AUD অথবা USD আপনাকে পে করতে হবে, তার ইকুইভ্যালেন্ট BDT আপনাকে আগে থেকেই আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করে রাখতে হবে। আদারওয়াইজ আপনার পেমেন্টটি কমপ্লিট হবে না। এবার স্টুডেন্ট ভিসার এপ্লাইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে, আপনাকে অবশ্যই পেমেন্ট করার সময় আপনার এজেন্টের সাথে কিপ ইন টাচে থাকতে হবে। লাইক আপনি পরবর্তী দিন দুপুর ১২ টায় হচ্ছে আপনার এজেন্ট পেমেন্টে যাবে। তার আগেই আপনাকে আ আ 1622.40 AUD অথবা 1100 USD-র পরিমাণ BDT আপনাকে আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করতে হবে। সেটার পরিমাণ অলমোস্ট 1,35,000 এর মতো হয়। ৳১,৩৫,০০০। তো আমি সাজেস্ট করব আরেকটু বেশি পরিমাণ আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা রাখেন, যেন আপনার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের কারণে আপনার পেমেন্টটি ডিক্লাইন না হয়ে যায়। এবার আপনি যখন আপনার আগেই আপনি ইমেইল করে আপনার স্পেশাল গেটওয়ে ওপেন করেছেন এবং সমপরিমাণ BDT আপনার সেভিংস অ্যাকাউন্টে আছে। এবার আপনার আ এজেন্ট আপনার কার্ডের যে ইনফরমেশনগুলো আগে থেকে উনার কাছে আছে, সেগুলো দিয়ে আ পেমেন্টের দিকে প্রসিড করবে। ফাইনালি আপনার এজেন্ট আপনার কার্ডের সকল ইনফরমেশন ইমির পেমেন্ট পেইজে ইনপুট দিয়ে যখন সাবমিটে ক্লিক করবে, তখন হচ্ছে একটা ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আসবে। সেই ওটিপিটা ১ মিনিটের মধ্যে আপনার এজেন্টকে সেখানে ইনপুট দিতে হবে। সো আপনাকে খুবই দ্রুত সেই ওটিপিটা এজেন্টের কাছে পৌঁছাতে হবে এবং এজেন্ট যখন ওই ওটিপিটা ইনপুট করে সাবমিট দিবে, ফাইনালি হচ্ছে আপনার পেমেন্টটা কমপ্লিট হবে। সো আপনাকে অবশ্যই আপনার এজেন্টের সাথে কিপ ইন টাচে থাকতে হবে এবং দ্রুত আপনাদের মধ্যে কমিউনিকেশন করতে হবে যেন ওটিপিটা খুব দ্রুত আপনার এজেন্ট পর্যন্ত পৌঁছায়। আর অন্য কোনো ভিসার ক্ষেত্রে যদি আপনি নিজে, নিজে এপ্লাই করেন, সেক্ষেত্রে তো আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনার হাতেই থাকবে। আপনি যখন পেমেন্টে প্রসিড করবেন, তখন কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে পেমেন্টে প্রসিড করলে আপনার কাছে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনি নিজেই ইনপুট দিবেন এবং ফাইনালি আপনার ভিসা পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি আপনার ব্র্যাক ব্যাংকের যেই আস্থা অ্যাপ আছে, সেখানেও আপনি দেখতে পারেন যে আপনার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং কত টাকা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে এই পেমেন্ট বাবদ BDT-তে, সেটাও আপনার কাছে শো করবে এবং USD-তেও শো করবে যে কত USD আপনার পেমেন্টে খরচ হলো। সো এই ভিডিওতে আশা করি আর কোনো কনফিউশন থাকার কথা না। কিভাবে আপনি নিজের কার্ড ইউজ করে খুব সহজেই আপনার অস্ট্রেলিয়ান ভিসার যে পেমেন্টগুলো আছে সেগুলো করতে পারেন। তারপরও যদি কারো কোনো কনফিউশন থাকে, আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।